এবং কর্মপন্থা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দুই দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মতি হয়েছি। বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি, নিরাপত্তা, শান্তিপূর্ণ ও সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য সংযোগ, অভিন্ন নদী টেকসই ব্যবস্থাপনা ও পানি বন্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। বৈঠক শেষে উভয় দেশের মধ্যে 5টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় হয়, 3টি নবায়িত সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিনিময় হয়। এছাড়া 2টি রূপকল্প ভিশন স্টেটমেন্ট স্বাক্ষরিত বিনিময় হয়। বৈঠকে ভারতের কাজের ক্ষেত্র হিসেবে 13টি যৌথ কার্যক্রমের ঘোষণাও দেওয়া হয়, যার আলাদা তালিকা আপনাদের কাছে দেয়া আছে, ওটার পরে সময় নষ্ট করলাম না। গুরুত্বপূর্ণ দিকসমূহ হচ্ছে উভয় দেশের শান্তিপূর্ণ সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছে, পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ফিউচার বিষয়ক 2টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুপক্ষই সম্মত হয়েছি। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রেল যোগাযোগ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন শহর সহ নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী রেলের যোগাযোগ স্থাপিত হবে। স্বাস্থ্য ও ঔষধ খাতে সহযোগিতা, দুর্যোগ মোকাবেলা, সহনশীলতা প্রশমন এবং মৎস্য ক্ষেত্রে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এছাড়া এই সফরে দুই দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয়, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না, আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা, এতে করে মুমূর্ষ রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করানো যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু, গেদে, দর্শনা ও হলদিবাড়ি, চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। মূল কথাটা হলো 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং নৌপথ যোগাযোগ, সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি, যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায়। অনুদান সহায়তা আওতায় সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণ, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এটা শুধু নেপাল না, ভবিষ্যতে ভুটানের সঙ্গেও হবে, সেটাও আমাদের সঙ্গে এমনি আলোচনা হয়েছে। মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ সর্বোচ্চ সীমা 8 লাখ টাকা করা এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু। ইউপিআই এর ব্যবহার শুরু করার উদ্দেশ্যে দুই দেশ বাংলাদেশে রুপি কার্ড ও ভারতের টাকা পে কার্ড চালু। সমঝোতা স্মারক বিনিময় শেষে আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি। পরে আমার সফরসঙ্গীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিই। দিল্লি ছাড়ার আগে অপরাহ্নে আমি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি শ্রী জগদীশ ধানখারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। ভারতের মহামান্য রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আমরা দুই দেশের বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করি। তারা বিগত 15 বছরে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং আমি দুজনকেই বাংলাদেশে সফর করার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি। বাংলাদেশ ভারত সম্পর্ক বিগত 15 বছর একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে, যার সুফল দুই দেশের জনগণ আজ ভোগ করছে।
বিশেষ করে 2023 সালে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। গত বছর আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে 4টি প্রকল্পের উদ্বোধন করেছি। বাংলাদেশ ভারত যৌথভাবে বাংলাদেশের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার এই চলচ্চিত্র নির্মাণ করেছে। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আমি ভারতের আমন্ত্রণে G20 সম্মেলনে যোগদান করেছি। বাংলাদেশ এবং ভারত দুদেশেই নতুন সরকার গঠনের পর এই সফর আবার অনুষ্ঠিত হলো। এই সফরকালে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবনির্বাচিত দুটি সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে একটা রূপকল্প প্রণয়ন করা। যেহেতু নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথ চলা শুরু করেছে, এর ধারাবাহিকতায় রূপকল্প 2041, ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ভারতের বিকশিত ভারত 2047, বিকশিত ভারত 2047 নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এই সফর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। আমি মনে করি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর সুদূর প্রসারী ভূমিকা রাখবে। সেই সাথে আমি বিজেপির নেতা আদবানি সাহেব যখন ওই প্রথম ওই সফরে যাই, মানে যখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাই, সেই সময় আমি আদবানি সাহেবের বাসায় যাই, তাকে আমি দেখে আসি, কারণ আমি পূর্ব থেকে তার পরিচিত ছিলেন। আবার মিসেস সোনিয়া গান্ধী এবং তার ছেলে মেয়ে রাহুল এবং প্রিয়াঙ্কা আমার সঙ্গে দেখা করে। এবার আমি প্রণব মুখার্জির পরিবার, তার 3 ছেলে মেয়ে, তারা এসেছিল আমার সঙ্গে, তারা দেখা করে যায়। মানে পুরনো কিছু বন্ধুদের সঙ্গে দেখা করার একটা সুযোগও সেই সাথে হয়েছে। তো আমি মনে করি সব দিক থেকেই, যদিও খুব সংক্ষিপ্ত, আমার হাতেও সময় বেশি নেই, আমার পার্লামেন্ট চলছে, বাজেট সেশন, কাজে অল্প সময়ের মধ্যে আমরা যা আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আর বিশেষ করে আমাদের উভয় দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও নতুন দ্বার উন্মোচিত হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আপনাদের তো প্রশ্ন করার জন্য উসখুস করছে, যে দেখতেই পাচ্ছি, তো সেই জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। এখন আমি প্রশ্নের জন্য আহ্বান করছি। কে বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। আমি শামীমা আক্তার, স্পেশাল করেসপন্ডেন্ট, দেশ টিভি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে 25শে জুন পদ্মা সেতু উদ্বোধনের 2য় বর্ষপূর্তি হচ্ছে। আপনার চ্যালেঞ্জে জাতি পদ্মা সেতুর যে সুফল পাচ্ছে সেটি কেবল বলার অপেক্ষা রাখে না। আমরা বেশ সারা জাতির কাছে একটি জিনিস শুনেছি, যে আপনার যে সুদূর প্রসারী চিন্তা এবং আপনার যে নিজের নেওয়া যে চ্যালেঞ্জ আপনি করতে পেরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু 71-এ, সেই প্রমাণ তারা রেখেছে, আমরা তা দেখেছি। বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল। আপনি গত 15 দিনে 2বার সফরে গিয়েছেন ভারতে। নরেন্দ্র মোদী 3য়বার মেয়াদে ক্ষমতায় আসবেন বলে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শপথে। বোঝা যায় যে আমাদের বন্ধুত্ব অটুট আছে। এরপর আপনি গিয়েছেন এবং আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা। বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল, আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন, তাহলে আমরা ধন্যবাদ। যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা পরিষ্কারভাবে জানতে চাই। আমার একটা প্রশ্ন আছে, যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত
সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। তারা কিন্তু ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে, কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপরে বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ কোথায় যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বা অন্যান্য কাজে যায়, হাটবাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি না। যারা বিক্রির কথা বলে ৭১ সালে তারা পাকিস্তানি দালালি করছে, আর কি করেছে। না না, একটা দেশের মধ্যে হয়তো ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি। আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? একসময় নোম্যান্স ল্যান্ড ছিল। আমরা যখন ইউরোপ সফর করতে দেখেছি, সবাই এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে, পায়ে হেঁটে যেয়ে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে। এখন কিন্তু সেসব কিচ্ছু নাই, হ্যাঁ সব ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা দেশ সফরেন দেশ, স্বাধীন দেশ, কেউ কাউকে তো বিক্রি করেনি। তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? কারণ আমাদের দেশের মানুষগুলির কথা চিন্তা করতে হবে, কারণ আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন। ধন্যবাদ। আর কি মাননীয় প্রধানমন্ত্রী, আমি মেয়েরা এগিয়ে আছে। আমি ফারহানা ইয়াসমিন জুথি, ডিবিসি নিউজে কাজ করি। আপনার কাছে আমার প্রশ্ন, স্বাস্থ্য খাতে এবং চিকিৎসা খাতে ঔষধ শিল্পে আমাদের ভারতের সাথে যে চুক্তি নবায়ন হয়েছে, সেখানে বাংলাদেশের মানুষ কি ধরনের আরও সুবিধা পেতে পারে, বা দাম কমবে কিনা, আমরা কম খরচে আমাদের দেশের মানুষ চিকিৎসা সেবা পাবে কিনা? আমাদের ওষুধ শিল্পে অনেক কাঁচামাল, অনেক কিছু আনতে হয় ওখান থেকে। আর কিছু কিছু যে ওষুধ আছে যেটা আমরা এখনও উৎপাদন করি না, কিন্তু করতে পারছি না। যদিও আমাদের ফার্মাসিউটিক্যাল বা আমাদের ওষুধ শিল্প
অনেক উন্নত এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সেটা রপ্তানিও করি, প্রায় 100-150 দেশে আমরা রপ্তানি করি। এরপরে কিছু কিছু বিশেষ ওষুধ থাকে যেটা হয়তো আমাদের দেশে এখন সেভাবে হয়, মানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমার দেশের মানুষ লাভবান হবে। আর আমাদের তো অনেকেই চিকিৎসা নিতে চলে যান, বা ভারতে অনেকেই চিকিৎসা নিতে যান, সেজন্য ভিসা সহজ করা সেটাও আমরা করে দিয়েছি। কাজে এদিক থেকে আমাদের সবথেকে বড় কথা যে আমরা তো এখন কেবল উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। তা আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবো আর যত বেশি আমাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান হবে, তত বাংলাদেশি লাভবান হবে। সবাই আজকে চুপচাপ। হ্যাঁ, কিছু বলার নাই। তুমি একটা স্ট্যান্ড মাইকও রেখে দিও, অনেক সময়গুলি ওই হ্যাঁ আসলে চাইনিজ পদ্ধতি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। প্রথমে একটা অভিনন্দন জানাই আপনাকে। আপনি এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার 75তম বার্ষিকী পালন করলেন। এই উপমহাদেশে আমি বলি যে কিছু দল আছে যেগুলি মানে জীবিত, আর যেগুলি আছে প্রাণে বেঁচে আছে। প্রাণে বেঁচে আসা অনেক দল আছে, কিন্তু আপনার দলটি জীবিত দল। তারা বিরোধী দলের ভূমিকা রাখে, সরকারের ভূমিকা রাখে, এবং একটি রাজনৈতিক দলের নেতৃত্বে একটি দেশ স্বাধীন হয়। আপনি আপনার জীবনে এইরকম একটি দলের প্ল্যাটিনাম জুবিলিতে সব নেতৃত্ব দিলেন। এই দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম, এবং যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করলেন, বা সেই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করলেন। একজন নেতার জীবনে একসঙ্গে এতগুলি ঘটনা, রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী পালন করেছি, দলের এই যে সুবর্ণ জয়ন্তী দলটা, যে দুঃখিত। কাজেই এটি একজন রাজনৈতিক নেতার জীবনে একসঙ্গে এতগুলি ঘটনা খুব কম দেখা যায়। আপনাকে, আপনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যারা ত্যাগী আদর্শবাদী নেতা কর্মী আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আমার প্রথম প্রশ্নটা একটা অবজারভেশন, আমি জানি না দেখেছেন কিনা, গতকালকেই 24 তারিখে টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে একটা নিবন্ধ ছাপা হয়েছে, বিশাল নিবন্ধ ছাপা হয়েছে। চার্লি ক্যাম্পবেল নামে একজন সাংবাদিক এটা লিখেছেন, দীর্ঘ প্রবন্ধ। সেখানে নানান বিষয় আছে, প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে আপনার নামও আছে সেখানে। এবং সেখানে একটা বলা হয়েছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে অল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট ইউজ করছে তাকে ডিফেম করার জন্য। এটা আমি, যদি আপনি না পড়ে থাকেন তাহলে মন্তব্য করার দরকার নেই, আমি আপনার নোটিসে শুধু আনলাম। আমার প্রশ্ন হলো দুইটি। একটি প্রশ্ন হচ্ছে, আপনি ভারত সাপোর্ট করেছেন, একটি হচ্ছে তিস্তার নদীর পানি ভাগাভাগি, আর একটা হচ্ছে তিস্তার নদীর ব্যবস্থাপনা। দুইটি অংশ, দুইটা আমরা গুলিয়ে ফেলি। একটা হলো পানির ভাগাভাগি, আর একটা ব্যবস্থাপনা। নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের একটা বড় প্রস্তাব আপনার সামনে আছে, ভারতের সঙ্গে আপনি কথা বলে আসলেন, এবং আপনি আসার পরদিনই দিল্লিতে ওব্রায়ন, তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্য বিধানসভার নেতা, তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে কেন্দ্র সরকার এই বিষয়ে আমাদের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কথা বলে নেই। কালকে আমরা দেখেছি মমতা ব্যানার্জি একটা দীর্ঘ চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, যে তাকে বাইপাস করে তিস্তা গঙ্গা নিয়ে যে কাজ করা হচ্ছে এটিতে তার সায় নাই। এক, দুই নম্বর, শুধুমাত্র তিস্তা না, তার বক্তব্য হচ্ছে যে 2026 সনের মধ্যে আমরা গঙ্গার যে চুক্তিটা নবায়ন করব সেটিতেও তার মতামত নিতে হবে। তো এই জটিল সমস্যাটা কিভাবে সামলাবেন, বা আমরা আমাদের জন্য কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবো, সেটা আমরা কাছে জানতে চাই। দ্বিতীয় আরেকটা অভ্যন্তরীণ প্রসঙ্গ, সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বহুল আলোচিত সেক্টর। বেসরকারি ব্যাংক দেওয়া হচ্ছে, আবার একীভূত করা হচ্ছে, আবার একীভূত থাকছে না, নানান ধরনের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা আছে। এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, আপনার আগের অন্তত 2 জন অর্থমন্ত্রী বারবার বলেছেন যে এই ব্যাংকের এই সকল বিষয় দেখবার জন্য একটা ব্যাংক সংস্কার কমিশন করা হবে। তা আপনার কি এই ব্যাংক সংস্কার কমিশন করার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আচ্ছা, প্রথম শুরু করি আমার সফর নিয়ে, যেহেতু আর পরে যেটা বললেন আপনি লেখাটা আমি দেখছি, ওটা পড়েছিও, তো ওটা নিয়ে দু একটা, যেহেতু মামলা চলছে আমি কোনো কমেন্ট করতে চাই না। তবে একটা প্রশ্ন তাদেরকে করতে পারেন যে আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়, তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয়? কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয়? তার উত্তরটা কিন্তু এরা দেয়নি।
দ্বিতীয় হলো শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয়, কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার 5% ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয়, এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায়, না দেয়, তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয়, তার বিরুদ্ধে তাহলে এরা কী ব্যবস্থা নেবে, কী ব্যবস্থা নিয়ে থাকে। ইউনুসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, বরং আপনাদের মনে আছে একটা কথা, গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। একজন এমডি খোঁজা হচ্ছিল, তখন ডক্টর ইউনুসকে এনে সেই ব্যাংকের এমডি করা হয়। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত, একজন এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন। এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা, ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো, সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো। সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা। ওই ব্যাংকের আইনে ছিল যে 60 বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে, 60 বছরের উপরেও আরও 10 বছর সে বিনা মানে আইন ভঙ্গ করেই ছিল। যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজরে আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে, ইতিমধ্যে 10 বছর বেশি আপনি ইললিগালি এখানে আছেন, তা আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন, কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না, এমডি পদ তাকে রাখতেই হবে। এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি 2টা মামলা করেন। এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি, 2টা মামলা করে এবং 2টো মামলায় হেরে যায়। কারণ হেরে যায় এই কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি, আর এখনও তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত। গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম, কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাপস করে যাচ্ছিল। তখন আমার সরকার, আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরও 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে। তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের 1টি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা, দেওয়া কিন্তু হয়নি। শুধু এখানেই না, গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে, তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে, প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে গেছে, ব্যবসা খুলে ব্যবসা করেছেন, কিন্তু কোনো ট্যাক্সই দেননি। এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন, কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে, এটা বিদেশে নিয়ম আছে, যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে। তো যখনই কিছু টাকা শোধ দিল তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। এমনকি ওই টেলিডর মানে গ্রামীণ ফোন সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে। আর লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে 1টি পয়সাও দেয়নি, তখন লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি, লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। তার মাইক্রো ক্রেডিট সামিট, মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না, তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি, জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই, কারণ আমি ভাবতাম যে এটার মধ্যে খুব ভালো মানুষের খুব দারিদ্র্যমুক্ত করে,
কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমরা দেখলাম যেটা দারিদ্র্য মুক্ত না, এটা দারিদ্র্য লালন পালন করে। আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয়, প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগের লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পড়লে করতে করতে প্রায় 40-45 ভাগ সুদ দিতে হতো তাদেরকে। অনেকে এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জবা সব বেচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে। আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে, যে মানুষ সত্যিকার যেন দারিদ্র্য থেকে উঠে আসতে পারে। এতই যদি করে থাকে যে দারিদ্র্য বিমোচন হলো না কেন বাংলাদেশে? দারিদ্র্য বিমোচন করলাম তো আমি। আজকে 41.6 থেকে নামিয়ে আমি 18.7 নামিয়ে এনেছি এই মাত্র এই 15 বছরে। সে ক্রেডিটও নেয়, সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্র্যাক অমক সমক করে ফেলেছে। তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কত দারিদ্র্যের হার ছিল, আর শেখ হাসিনা আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না। মাথা পিছু আয় কত ছিল, এখন কত বেড়েছে? গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট টাকার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো ওটা চাইনি। হ্যাঁ, পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না, দেশে বিদেশে অনেক নোবেল আমার জন্য লিখেছে। কই আমি তো কখনো তদবির করতে যাইনি, কারোর কাছে বলতেও যাইনি। আমি তো কী পেলাম না পেলাম ওটা নিয়ে আমি কখনো, ওগুলো আমার মাথার মধ্যেও নেই। কারণ শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন ব্যাংকের একজন এমডি, সে যখন একটা নোবেল প্রাইজ পায় তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি। পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন, শান্তি চুক্তি হয়েছে কয়েকটা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি, 1800 জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে। আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি। 64,000 শরণার্থী ছিল ভারতে, আমি সকলকে ফিরিয়ে এনেছি, তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। পার্বত্য চট্টগ্রামে শান্তির সাথে প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে কী অবস্থা ছিল? শেখ হাসিনা ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন? তো এখানে যদি কেউ বিদেশে যদি আমার নামে প্রস্তাব দেয়, আমরা তো ছুটে যাইনি তাদের কাছে। আমার কাছে অনেকে আসছে, আমার নাম না, আমার সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর বলে দিল যে ওটা নিয়ে নাকি আমি ওনাকে মানে জেলাসি বা ওনার উপরে মামলা করছে তার লেবাররা, এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে। আমি তো জানতামও না যে এটা, এবং লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে। তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? তারা কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। লেবারদের ন্যায্য পাওনা একজনে মেরে খাচ্ছে, চুরি করে খাচ্ছে, সেটা বলেছে কখনো? আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয়
সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। এটাই তাদের নিয়ম। তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এবং আরও অনেক বিষয় আছে, আমি সব বলতে চাই না, আমি এটা বলতেও চাইনি কখনো। পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে। যখন সেই 2007 সাল, তখন রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে, তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে, আসবে না? আসেনি কেন? কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল, অস্বস্তিকর, তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি, সেখানে সে ব্যর্থ হয়েছে। তা সে দায়িত্ব কি আমার? আমি তো তখন জেলে। আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো কেয়ারটেকার সরকার এবং প্রেসিডেন্টকে AA+ দিয়ে আসছে। আমার বিরুদ্ধে তো একটার পর একটা মামলা। আমি তো বলছি, আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা, ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব, এবং আমি মামলা মোকদ্দমা, তখন আমাকে দেশে আসতে দেবে না। আমি তো জোর করে এসেছি। আমার সাথে তো এই তুলনা করা যায় না। তিনি একটা ব্যবসায়ী, যে তার কথা বেঁচে খায়। এখন আরেকটা প্রশ্ন আমার, আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত, এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? কাদের টাকা? সে জবাবটা দিক। একটা সরকারি চাকরি, মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে? তারপর তাকে সবাই মিলে মানে আমরা তুলেছি, এটা ঠিক। তা এখন সব কিছু দোষ আমার, কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে, সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, সেই 96, 97 সাল, 98, 79 সাল, ওই 98, 79 সেই সময়, 89, মানে কত, 99, 98, 99 সাল, এই 98, 99 সাল যখন আমার বন্যা, 3 মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা, কিভাবে মানুষকে বাঁচাবো সে ব্যস্ত। সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায়, তখন যদি 400 কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি, এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার। আর তাকে যে টেলিনরের সাথে পার্টনারশিপে যে ব্যবসাটা আমি দিলাম, ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে, সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে। কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি? নিজের ফোন দিয়ে বিল ক্লিন্টন হিসাবে মহিলাদের এনে বসিয়েছে, যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে, স্যার কই, স্যারের ফোনটা ফেরত দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন, আমি ফোন কোথা থেকে পাবো? আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল, যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা। এই তো জিনিস, তো এই জিনিস আমি আর কি বলবো। আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি গিবাদ গিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকায় ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। ওয়াশিংটনে তার মাইক্রো ক্রেডিটে কেউ অংশগ্রহণ করে না। আমি গেছি যেখানে হিলারি ক্লিন্টন এসছে, কুইন সোফি এসছে, হ্যাঁ, আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাগে খাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়, এটাই তো বাস্তবতা। যা এখন ওনার পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কি বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে। কেউ তো এসে আমাকে একজনও কেউ বললো না, কেউ তো বললো না।
সে কথাটা একটু চিন্তা করে দেখেন। আমি আমার একটা মামলা চলছে, আমি জানি না এটা সাবজুডিস হবে কিনা, আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন আমার মনে হয় 2-4টা কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না, কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারে, হ্যাঁ এখন যে হচ্ছে মামলা সাজাপ্রাপ্ত আসামি, সে তাই সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখে কীভাবে? ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন। সে যে কনভিক্টেড, এবং সেটাও লেবার কোর্টে, সরকারের কোর্ট না, লেবার কোর্টে। আইএলও কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি, আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য। এখানে আমাদের কিছু করার নেই। গেল, আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে। আমাদের আমলে আমরা সবথেকে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা ব্যাংক একটা চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আরেকটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে। এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়, বোধ হয় নেশার মতো পেয়ে যায়, সেটা হলো বাস্তব কথা। তো তবুও আমি একটু বলবো যে যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি, তার জন্য আমরা আইনও করেছি, এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি। ধন্যবাদ অনেক। আসলে কি আর কিছু আছে না? ও তিস্তা, না তিস্তা আমরা প্রজেক্ট নিয়েছি। তিস্তা প্রজেক্ট, তিস্তা পুরো নদীটাকে ড্রেজিং করা, বাঁধানো, পানি সংরক্ষণ, এই সমস্ত বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং তিস্তা এবং গঙ্গার জন্য আমার বিশেষ করে গঙ্গা চুক্তি 2026-এ ওই চুক্তির মেয়াদ শেষ হবে। তবে এটা যদি নবায়ন নাও হয়, চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। তবে এখানে যেহেতু চুক্তির মেয়াদটা শেষ হবে, 30 বছর মেয়াদি চুক্তি আমরা করেছিলাম, তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবং আমরা এটাই হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্রুপ করা হবে। যে যেটা মমতা ব্যানার্জি বলেছেন, হ্যাঁ ওটা ওনার খুব, যে ওনার সঙ্গে আলোচনা করেনি, উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, উনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আমি করতাম। আর আগে যে ফোন নাম্বারটা ছিল, ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল। আমি অনেক ইলেকশন উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি, পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না। যাই হোক, আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না। আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। এটা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই, কিছু বলার দরকার নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। আর তিস্তা, আমাদের তিস্তা প্রজেক্টটা, এটা তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না। আমার মনে হয় সেই যুক্তফ্রন্টের যে 21 দফা, সেখানেও বোধহয় এটা দেওয়া ছিল, এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন এসে কিন্তু এইটা ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে। তো সেই তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য
ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই আমাদের সিদ্ধান্ত। আর গঙ্গা পানির যে চুক্তিটা, এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে, টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে, তারপর এটা হবে। তো এখানে মমতা ব্যানার্জি একটা কথা বলছেন, আমি এটা সমর্থন করি, সেটা আসলে তাদের তো নদীগুলি ড্রেজিং করা উচিত। ফারাক্কায় সিল্ট জমে যাচ্ছে, অন্যান্য নদীগুলিতে সিল্ট জমে যাচ্ছে। এই ড্রেজিংয়ের কাজটা যদি তারা করতে পারেন, তাহলে ওই তাদের যে পানির অভাবটা, বিশেষ করে পানীয় পানির যে অভাবটা, সেই অভাবটা কিন্তু থাকে না। তো সেটা তিনি কেন্দ্রকে লিখেছেন। আমার মনে হয় কেন্দ্রের এটা মানে করলে, আসলে নদী ড্রেজিং করলেই কিন্তু অনেক পানির সমস্যাটার সমাধান হয়। যেমন আমরা শুরু করেছি আমাদের দেশে, আমরা কিন্তু নদী ড্রেজিং করাতে আজকে বন্যা হলেও বন্যার ক্ষতিটা কিন্তু ওই সেরকম আগের মতো হয় না, কারণ নদীতে পানির ধারণ ক্ষমতাটা তো বাড়াতে হবে। শুধু তাই না, আমার নির্দেশ হচ্ছে এইভাবে যে নদী যতটুকু নদী ততটুকু, আর কতটুকু ড্রেজিং হবে সেটা হিসেব করে করতে হবে। ওই যে মরফোলজি টেস্ট করা, এই করে, এগুলি করে সমীক্ষা করে তারপর করবে। পাশাপাশি একটা বাফার জোন রাখতে হয়, কারণ আমাদের বর্ষাকালে যে পানিটা বাড়ে, এই পানিটাও যেন ধারণ করতে পারে নদী তারপরে তার একটা জায়গা যেটা বাফার জোন বলে। এরপরে হচ্ছে বাঁধের আগে কিন্তু ওই জায়গাটা থাকতে হবে যে নদীর পানিটা বাড়লে পরে সেই পানিটা যেন ধারণ করা হয়। ওই পানিটা আবার শীতের দিকে যখন কমে যায়, তখন ওই জায়গাটা কিন্তু আবার চাষ করা যায়। ওখানে আমরা চাষ করি, ওখানে ফসল হয়, আবার বর্ষার সময় ওই জায়গাটা পানিতে ভরে যাবে। বাংলাদেশের নদীগুলি ঠিক এইভাবে আমাদের মানে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলেই কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হবে। কথাগুলি বললাম, এটা কিন্তু আমার কথা না, এটা আমি আমার বাবার মুখে বারবার এই গল্পগুলি শুনতাম, এটা তিনি আমাদের শিখিয়েছেন, তার কাছ থেকেই শোনা। কাজে এই যে নদীর ড্রেজিং, এবং এটা ওনাকে শুনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিয়মিত নদীগুলির ড্রেজিং হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ড্রেজারগুলিকে কনভার্ট করে ফেলা হয় গানবোটে, এবং সেগুলি ব্যবহার করা হতো গানবোট হিসেবে। ওই ড্রেজিংয়ের এটা পাটা ফেলে দিয়ে ওটাকে জাহাজ হিসেবে ব্যবহার করে। তারপর থেকে এই ড্রেজিংটা বন্ধ। আগে একদম নিয়মিত ড্রেজিং হতো, একবার শীতকাল সব নিচে নেমে যেত দক্ষিণ থেকে, একবার ড্রেজিং করে করে যে বেশিরভাগ ড্রেজার থাকতো আসামের ওই অঞ্চলে, কারণ ওরা নিচের থেকে কেটে কেটে উপরে চলে যেত, ওখানেই থেকে যেত। এগুলি আব্বার মুখে গল্প শোনা। কাজে আমরা ওটার থেকে মাথায় আমরা এই নদী ড্রেজিং করা, নদী পার, শুধু পার বা বাদ দিলে তো হবে না, তো বাদ দেবো আর নদীর বেড উঁচু হতে থাকবে। কারণ আমরা কিন্তু নিচে এবং সমতল ভূমি, উপর থেকে যত পলি আসে, পলিটা কিন্তু আমাদের এখান থেকেই বঙ্গোপসাগরে চলে যায়। এখন যেমন সিলেটে যখনই বন্যা হয়েছে, আমি আগেই সবাইকে সতর্ক করছি, সিলেটে আসামে বন্যা, সাথে সাথে সিলেটে বন্যা, সিলেট বিভাগ আর কি, ওই বন্যার পানি নেমে আমাদের উত্তর অঞ্চল, মধ্য অঞ্চল, এরপর সেটা দক্ষিণ দিয়ে নামবে। ওই নামতে নামতে যে পানি যতটুকু আমার মাটির নিচে চুষে নিতে পারবে সেটুকু কমবে, কিন্তু বৃষ্টি হলে থাকবে, কিন্তু পানিটা ওখান থেকে নামবে। তবে আমাদের জন্য এই যে খরা, প্রচণ্ড খরা গেল, খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে, এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো, কারণ মাটিগুলো উর্বর হলো, নদী, খাল, বিল, আমাদের পুকুর, সেখানে পানি আসলো। আর যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা, এটাও কিন্তু ধুয়ে যাবে। ক্ষতিও যেমন আছে, খালি ক্ষতি করে চিন্তা করলে হবে না, ভালো দিকটাও দেখতে হবে। এরপর যদি আমাদের বন্যা হয়, তাহলে এখন যে লবণাক্তর ফলে আমাদের পুকুর, নদী, জমিতে যে লবণ দেখা দিচ্ছে, এটা কিন্তু ধুয়ে চলে যাবে, যেটা আমাদের ফসল, প্রত্যেক বন্যার পর কিন্তু ফসল ভালো হয়। এটা কিন্তু সকলের মনে রাখা উচিত, কৃষিবিদ একজন আছেই। তো এই গেল, আর আছে কিছু? ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম, আমি ডেলি থানায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, এদেশে অনেক মানুষ, বিশেষ করে মহিলা, ভারতের বিভিন্ন জেলে মানবেতর জীবনযাপন করছে। কিছু টেকনিক্যাল কারণে তাদেরকে এদেশে ফেরত আনা যাচ্ছে না বা আনা হয় না,
আসতে পারছে না। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়েরও একটু হিসেব নিকেশ আছে। সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে লেবারদের ওয়েলফেয়ারের জন্য বা বিশেষ কোনো ফান্ড নাই, যার কারণে জেলে যারা আছে, জেল এক্সপায়ার হওয়ার পর মানবেতর অবস্থা আছে, ভারত দিতে চাচ্ছে, আমরা আনতে পারছি না অনেক সময় টাকার অভাবে। সামান্য একটা ফান্ড যদি বাংলাদেশ হাই কমিশনকে প্রোভাইড করা হয়, তাহলে ওই যে সমস্ত লোকজন ওখানে পড়ে আছে বিভিন্ন জেলে, পার্টিকুলারলি পুনে, বোম্বে, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, অনেক দূরে দূরে ইন্ডিয়াতে হাজার হাজার মহিলা ম্যাক্সিমাম। তো এই লোকগুলোকে আনার জন্যে কয়েক হাজার, আপনারা না জানে বললেন, আমি বাংলাদেশ হাই কমিশনে আমি ছিলাম, আপনি তো ছিলেন। হ্যাঁ, ওখানে আছে, মানবতার জীবনযাপন করছে, অনেকে এসে আবার অনেকে যায়। হিউম্যান ট্রাফিকিং এর ইনভলভমেন্ট এটা, সেটা কোনো ব্যবস্থা করা যায় কিনা, একটা বিশেষ বরাদ্দ দিলে সামান্য না। আমি একটা কথা বলি, আমাদের কিন্তু ওখানে এটা টাকার কোনো বিষয় না, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এসব ক্ষেত্রে টাকা ব্যয় করা হয়। কিন্তু যেটা সমস্যা হচ্ছে এর মধ্যে অনেক জায়গায়, যেমন একবার শিশু পাচার, আমরা কিছু শিশু উদ্ধার করে নিয়ে আসি, আর এরকম মহিলা যদি কেউ পাচার হয়ে যায়, এমনকি এরকম একটা ঘটনা আছে যে স্বামী বিক্রি করে দিচ্ছে বউকে, আর তার জায়গাটা হয়ে গেছে পতিতালয়ে। তো সেখান থেকেও কিন্তু আমরা উদ্ধার করে নিয়ে আসছি, যখন আমরা যেটা খবর পাই আমরা কিন্তু উদ্ধার করে নিয়ে আসি। তো আজকে আপনি যেটা বলেন হাজার হাজার, আমি এ পর্যন্ত এটা কিন্তু আমরা কখনো শুনি নাই যে হাজার হাজার বিভিন্ন জায়গা আছে, ঠিক আছে বলছেন যখন। হ্যাঁ, আমরা খোঁজ নেবো, আমি খোঁজ নেবো, এটা আমরা খোঁজ নিতে পারবো, খোঁজ নিলে আমরা নিয়ে আসবো, এটা কোনো ব্যাপার না, আমরা তো এর জন্য টাকা খরচ করি। এমনকি এবারে কোভিডের সময় যারা বাইরে আটকা পড়েছিল, কাজ পাচ্ছিল না, তাদেরকে এক জায়গায় যখন কোয়ারেন্টাইনে রাখা হয়, আমাদের প্রবাসী কল্যাণে ব্যাংকের থেকে আমরা কিন্তু তাদেরকে টাকা দিয়ে আর্থিক সহায়তাও দিয়েছি। কাজে এটা আপনারা দেখবো না ওইখানে আপনার কাছে, ঠিক আছে, যদি থাকে আমাকে জানাবেন। যে এটা ওই যে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যেটা করে, এটা লেবার ওরিয়েন্টেড কান্ট্রিতে ওই ফান্ডটা আছে। আপনার ফান্ডে কোনো সমস্যাই নাই, নিয়মিত যখনই আমরা খবর পাচ্ছি সাথে সাথে তাদের কিন্তু ফেরত আনা হচ্ছে, নিয়মিত আনা হচ্ছে। ইন্ডিয়া থেকে আনা হয় না, বিভিন্ন এনজিও কাজ করছে সেখানে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি জানি না, ঠিক এনজিও যদি কাজ করে আমাকে জানান, আমাকে একটু ডিটেল দেন। জি, যেখানে যেখানে আছে আমরা কিন্তু নিয়ে আসি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও যেমন দেওয়া হয়, আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেই যাচ্ছে। আর একটা ছোট্ট প্রশ্ন, আমার কথা, আমার মনে হয় আপনি একটা কাজ করেন, কোথায় কতজন, যদি আপনার কাছে তথ্য থাকে তালিকাটা দেন, আমি নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। জি, আর একটা ছোট্ট প্রশ্ন, এটা হলো, হ্যাঁ বলেন। ভারতের বিশেষ করে আগরতলা এবং এই বর্ডারিং এরিয়াতে মুক্তিযুদ্ধে অনেকগুলো স্মৃতিচিহ্ন আছে, যেগুলো ঠিকমতো ইয়ারমার্ক করা হচ্ছে না, ঠিকমতো যত্ন করা হচ্ছে না, ঠিকমতো সংস্কার করা হচ্ছে না। এই ব্যাপারে যদি একটু নজর ঠিক আছে, এটা আমরা দেখবো। জি, ধন্যবাদ। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রথমে এই পিতলের তারের এপারের একজনকে আপনার এখানে নিয়ে যাওয়ার জন্য দেখছি কেমন যায়। সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খানকে আপনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় এডিটার্স গিল্ড এবং বৃহত্তর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এবার প্রথমবারের মতো 8 জন সম্পাদক এবং অন্তত 50 জন সাংবাদিক আমরা আপনার এই এন্টোরেজ এবং কাভারেজের জন্য ছিলাম, এবং আপনার 24 ঘন্টায় আপনার অসংখ্য প্রোগ্রামের সাথে আমরা তাল মিলাতে পারিনি, তবে আমরাও চেষ্টা করেছি সেকেন্ড ট্র্যাকে
আমাদের সমাজ যারা সুশীল সমাজ বা পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানোর জন্য আমরা রাতে প্রেস ক্লাবে একটা বড় আয়োজন করি। সেখানে আমাদের দেশের এবং ওদের মিলে প্রায় 150 সাংবাদিকরা একত্রিত হয়েছিলাম এবং সবাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তদানীন্তন তথ্যমন্ত্রী তিনি জানেন জাতীয় প্রেস ক্লাব, দিল্লি জাতীয় প্রেস ক্লাব, ইন্ডিয়া জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর একটা বিশাল 6 ফুট আকৃতির ছবি টানানো হয়েছে, যেটা তারা আশা করে আপনি একদিন দেখতে যাবেন এবং আমরা সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি। আরেকটা ব্যাপার, আমরা সেদিন সকালবেলা যারা ভারতে ডিপ্লোম্যাটরা এবং সুশীল সমাজের লোকজন যারা বাংলাদেশের সাথে খুবই সম্পৃক্ত তাদেরকে নিয়ে একটা ব্রেকফাস্টের আয়োজন করি। পিনাক ভট্টাচার্য, তারপর বীণা সিকরি, পঙ্কজ শরণ, রিভা গাঙ্গুলি, এরা যারাই দেশে ছিলেন, অন্যরা তো আবার যারা চাকরিতে আছে তারা বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার, তারা থাকতে পারেনি, যারা রিটায়ার করে সিভিল সোসাইটি তারা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমি নিশ্চিত যে তারা বাংলাদেশেরই রাষ্ট্রদূত, তারা তাদের গভর্নমেন্টের সাথেও বাংলাদেশের ভালোর জন্য, তিস্তার পানির জন্য বাংলাদেশের মানুষকে হয়ে তাদের যুদ্ধ করে, তারাও আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা শুধু ভারতের একটি পত্রিকাও তো দেখলাম না যে আপনি যে ভারতের মধ্য দিয়ে এনার্জি ট্রানজিট তৈরি করে জলবিদ্যুৎ নিয়ে আসছেন নেপাল, যেটা ভুটান থেকেও শুরু হবে, সে নিয়ে দেশ বিক্রির কোনো কথা দেখলাম না। তবে আমরাও আপনাকে অভিনন্দন দেই না, আপনার বড় কষ্টের জায়গাটা বুঝতে পারি, আপনাকে এজন্য অভিনন্দন। ভারত কখনোই তার মাটির উপর দিয়ে ধরনের এনার্জি ট্রানজিট কখনো করেনি, বরং আমাদের দেশের উপর দিয়ে এবং দেশের ভেতর দিয়ে, তাদের দেশের ভেতর দিয়ে যে রেল লাইন রিংগুলি পুনঃপ্রতিষ্ঠা হয়েছে সেজন্য আপনার ধন্যবাদই প্রাপ্য, কিন্তু আমরা নানা কথা বলছি। আরেকটি ব্যাপার নেত্রী, আমাদের স্বীকার করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজের যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত, 5,000 টাকা দিতে না পারলে টিনের চাল খুলে নিয়ে যায়, অথচ মাইক্রো ক্রেডিট ব্যাংক যেটা ম্যান্ডেট দিয়ে তৈরি ভূমিহীনদের লোন দেওয়ার জন্য, সেখান থেকে তার পৈতৃক প্রতিষ্ঠান দুলামিয়া প্রিন্টিংকে, যেখানে নিজে ডিরেক্টর, তার বাবা চেয়ারম্যান, লোন দিয়েছে 10 কোটি, বেড়ে হয়েছে 20 কোটি, সেখানে চাল খুলে আনেনি, ওয়েভার দিয়েছে, ঋণ খেলাপিদের মৌকুফ করেছেন তিনি। এই জাতীয় জিনিসগুলি সাংবাদিকদের নোট করে নেওয়া উচিত ভালো করে। এই জাতীয় জিনিসগুলি আমরা বিশ্বের দরবারে তুলতে পারি না। আরেকটা জিনিস নেত্রী, এই অর্থে আপনার একটু দায় আছে যে ডক্টর ইউনূসকে ব্র্যান্ডিং এর যে পরিকল্পনা আপনিও কম বেশি ব্যবহৃত হয়েছেন, আপনিও তার মাইক্রো ক্রেডিট সামিটে যে হাজিরে, ডক্টর ইউনূস আসলে গুচি লুই ভিউটনের মতো একটা ব্র্যান্ড। 25% হচ্ছে খরচ, 75% হচ্ছে বিজ্ঞাপন, এর মাধ্যমে এ ধরনের ব্র্যান্ড তৈরি করা হয়। এই ব্র্যান্ড পৃথিবীর 3 দেশে তৈরি করা হয়েছিল। 111 আমলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে, আল বারাদে অ্যাটমিক এনার্জির একজন আল বারাদেকে মিশরের রাষ্ট্রপতি বানানোর জন্য তাকেও নোবেল দেওয়া হয়েছিল, ইরানের এক ভদ্র মহিলা শিরিন আবাদি তাকেও নোবেল দেওয়া হয়েছিল ইরানের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য। 3 জনের একজনকেও জনগণ গ্রহণ করে নাই। তারা নোবেল পুরস্কার দিয়ে সংকটকালে পাঠায় এবং ডক্টর ইউনূসের ইমেইল আর SMS সম্পর্কে আপনি হয়তো তথ্যটা পাননি, উনি 5টি উত্তর পেয়েছিলেন, 3টি SMS, 2টি ইমেইল। উনি যে জাতিকে লিখেছিলেন আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেইল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেইল এর মাঝে আসতে হয়। উনি 3টি SMS আর 2টি ইমেইল পেয়েছিলেন তার সমর্থনে, মাত্র 3টি। হ্যাঁ জি, সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি এটা জানতাম না, রাজনীতি তার পক্ষে করা সম্ভব না। এইটুকুই আপনাকে জানা। আর আরেকটা ব্যাপার নেত্রী, আপনার যে পানি নিয়ে যে চিন্তা, বঙ্গবন্ধুর যে চিন্তা, আপনি এই চিন্তাটা ভারতের মাঝেও সঞ্চালিত করেন। এটা বিচ্ছিন্নভাবে তিস্তা গঙ্গা এগুলি নিয়ে হবে না, বেসিন ভিত্তিক সামগ্রিক আপস্ট্রিমে পানি জমিয়ে রাখা, ড্রেজিং এবং ইরিগেশন সব মিলে ইন্টিগ্রেটেড চিন্তা ভাবনা যেটা আপনার মধ্যে আছে। ভারত যে কারিগরি দল পাঠাবে আপনি তাদেরকে এইটাই বলেন এবং তাহলে সব সমস্যা একবারেই সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রামীণ ফোনের মাধ্যমে তো মেসেজ দিতে বলেছে, এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, এটা আপনারা ভুলে গেছেন, যেটা আমার মনে হলো আপনার কথা শুনে। ওই গ্রামীণ ফোনে মেসেজটা দিলে গ্রামীণ ফোনের একটু ইনকাম হবে, সে ব্যবসাটার দিকেও নিশ্চয়ই নজর ছিল। তা আমি এটা জানতাম যে মাত্র 3টে SMS আর 2টা ইমেল। আমি তো তখন অবশ্য জেলে বন্দি, আমার তো জানারও
সুযোগ ছিল না, তখন আমি কারাগারে বন্দী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি সাম্প্রতিক সময়ে একটি বিষয় আপনার নজরে আনতে চাচ্ছি, সেটি হচ্ছে দেশব্যাপী আপনি জানেন যে ছোটখাটো হলেও একটা আতঙ্ক তৈরি হয়েছে রাসেল ভাইপার্স বা যে চন্দ্রবোড়া সাপ নিয়ে। তো এটা যতটুকু না প্রকারান্তরে আছে দৃশ্যত, তার চেয়ে বেশি আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। যাই হোক, একটা আতঙ্ক তৈরি হয়েছে, এটা ঠিক আছে। যেমন ধরুন, আমরা সারা দেশেই তো সারা বছরই বন্যা হয়, কিন্তু ঢাকায় আমরা যা বসবাস করি, ঢাকায় পানি না ঢুকলে আমরা মনে করি না দেশে বন্যা হচ্ছে। যখন ঢাকায় নিজের ঘরে এসে পানি ঢুকে তখন মনে করি বন্যা হচ্ছে। তো রাসেল ভাইপার ছড়াচ্ছে, কারণ বছরখানেক আগে যখন একবার একটা দুটো পাওয়া যেত, এখন প্রায়শই পাওয়া যায়। তো এটা প্রকৃতির একটা ভারসাম্যহীনতা আমার কাছে তো নিশ্চয়ই মনে হয়। এবং হঠাৎ করে এটা বাড়লো কেন, এটা একটি কথা। আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি, গত 1 মাস যাবত আমি কিন্তু কোনো শুটিংয়ে যাচ্ছি না, কারণ আমার কাজই হচ্ছে মাঠে, ময়দানে, পানিতে। ভয় লাগে, সাপ ভয় কে না করে, সবাই সাপকে ভয় করে। এবং কৃষকও কিন্তু একটু ফসল কাটতে যেতে ঠিক সায় পায় না, খুব স্বাভাবিকভাবে ভয় পায়। তো এই বিষয়টি আপনি একটু দেখবেন, কারণ আপনার মন্ত্রণালয়গুলো সবাই বক্তব্য রেখেছে, কিন্তু এটাকে একেবারে এভাবে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক না। একটু কি করবেন কি না, সচেতনতা তৈরি করাটাই তো এখানে প্রধান। অবশ্যই সচেতনতা তৈরি করাটা এখানে প্রধান, কারণ শুনে এটা তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু, তাই না? অবশ্যই মেরে ফেলছে, এটা তো ঠিক না। এটা আর কিছু না, যারা চলে তারা একটু সতর্ক হয়ে চলতে হবে। আর আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো জীবজন্তু, পশু, সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে। তাছাড়া তারা কিন্তু কোনোদিন কারো ক্ষতি করে না, এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস, এবং এটা আমি নিজেও দেখেছি। আমরা তো যখন মাছ ধরতে বসি, কতদিন দেখি সাপ যাচ্ছে। আমি যেখানে বসতাম তার নিচেই একটা পুকুর, ওর মধ্যে বেশ ভালো মুখ বের করে এত বড় একটা সাপ, কোনদিন আমাদের কাটেনি। তো ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীবজন্তু সাপকে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ইতিমধ্যে ঠিক আছে, বলবে না বলবে কয়দিন পর পর একটা সুযোগ পাই, বলুক না। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটু প্রশ্ন। আমি মোস্তফা কামাল, আমি খবরের কাগজের সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আরেকটি বড় দেশ সফরে যাচ্ছেন, চীনও আমি জানি যে আপনার সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক তো আছেই, এবং আপনি তিস্তা নিয়ে বলেছেন, কিন্তু তিস্তা নিয়ে চীন অনেক দূর এগিয়েছে, তারা একটা বৃহত্তর প্রকল্প করতে চায়। এখন ইন্ডিয়ারও আগ্রহ, আপনি এটাকে কি করবেন? এবং আমাদের দেশে এক ধরনের আছে যে আপনি চীনের দিকে বেশি ঝুঁকছেন না ইন্ডিয়ার দিকে, এবং একটা নিন্দুকেরা বলে যে আপনি চীনের দিকে বেশি ঝুঁকলে একটু আপনি পেছে পড়বেন, আবার ইন্ডিয়ার দিকে বেশি ঝুঁকলে চীন আপনাকে ভালো করে আপনাকে কোনোভাবেই আগাতে দেবে না, এরকম এক ধরনের আছে আমাদের মধ্যে আর কি। তো এইটাকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন, এই জিনিসটা যদি একটু ডিটেইলে বলেন। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এই যে আমরা এ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্র নীতিমালা দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি মেনেই কিন্তু আমি আজকে, এটা আমার টানা ৪র্থবার, আর আগে ছিল 5বার, 5ম আমি রাষ্ট্র পরিচালনা করছি, বা আমি বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে ছিলাম। আমি তো এই নীতিটা মেনেই কিন্তু চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কখনো কিন্তু এই প্রশ্নটা আসেনি যে কোথায় ব্যালেন্স কম হলো, কোথায় কী হলো, এটা কিন্তু আসেনি। এসেছে বলেন, আপনারা এটা কোনো কিছু পেয়েছেন না? সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে, দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে। তা আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্ব, যে আমার দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার, আমি সেটা করে যাচ্ছি। এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে
চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীনের যে উন্নয়নটা, চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে, কাজে সেগুলি চিন্তায় রেখেই কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় রেখে যাচ্ছি। এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন, বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি, কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো দুশ্চিন্তা নাই। ভারতে আমি গিয়েছি, সেখানে আমাদের সাথে এতগুলি প্রায় 10টার মতো এমইউ এবং সমঝোতা স্মারক এবং রিনিউ আমরা করলাম। তারপরে তিস্তা নিয়ে হ্যাঁ প্রস্তাব তো অনেক আসে, যে কোনো আমি এখানে একটা কথা আপনাদের ভালোভাবে বলতে চাই, আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য, যে টাকাটা আমি লোন করব সেটা শোধ দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কি না, আর এই যে প্রজেক্ট আমি নেব সেই প্রজেক্ট সম্পন্ন হবার পর তার রিটার্ন কি আসবে, সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। এখন আমাদের 54টা নদীর পানি বন্টনে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে এবং এখানে শুধু ভারত না, ওদিক আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে। এ ধরনের কিছু, যেহেতু আমাদের মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি, তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে, অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পারবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। সেক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চায় এবং তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে, অবশ্যই তারা আসবে, আমরা যৌথভাবে সেটা দেখব। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল, তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রত্যেকদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। কাজে এখানে আমি তো কোনো সমস্যা দেখি না। আমি ভারতে প্রাইম মিনিস্টার মোদী যখন আমাকে দাওয়াত দিলেন তার শপথ অনুষ্ঠানে যেতে, আমরা গেলাম। তারপরে তিনি রাষ্ট্রীয় সফরে দাওয়াত দিলেন, আমি রাষ্ট্রীয় সফরও করে আসলাম। চীন আমাকে দাওয়াত দিয়েছে, আমি চীনে যাব, আমি যাব না কেন? আমার বাংলাদেশ সভরেন দেশ, আমি সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবো। কার কি ঝগড়া সেটা তাদের সাথে থাকে, আমার না। আমার দেশের মানুষের কতটুকু উন্নতি করতে পারি সেটাই আমার কাজ। এইবার অনেকক্ষণ পরে চান্স পেয়েছে, বলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাহুল রাহা, আমি নিউজ 24 টেলিভিশনে কাজ করি। আপনাকে একটা গানের লাইন মনে পড়লো বলে মাইক্রোফোনটা ধরলাম। আচ্ছা, গুড। 96 সালে আপনি নির্বাচনের আগে একটা প্রচারণা চলছিল বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, তখন আমাদের বড় ভাই লুৎফর রহমান রিটন একটা কবিতা লিখেছিলেন যে ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে। বিস্মিত এক দোকানি বলে, একই কথা, হায় আল্লাহ, বাংলাদেশকে মাপতে লাগবে কত বড় দাড়ি পাল্লা। সুর দিয়ে বলো। হ্যাঁ, তাহলে আমি তখন সুর দিয়ে বলো। আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো। হ্যাঁ, এখন হ্যাঁ, তুমি গানের সুর দিয়ে বলো। সুর দেওয়া আছে, এটা সুর করেছি এবং আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন যখন গিয়েছিলাম
আপনার পক্ষে, এটা আমি আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো। এখন একটা বাবা, প্রশ্ন, এগুলো সেটা সবাই হচ্ছে- শুনতো। আপনি খেয়াল করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিং এর সময় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে, ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে, এবং বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি। এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন, ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে। তো অভিন্ন ল্যান্ড থাকতো। ফলে আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারতে এখানে। বহুদিন ধরে আমরা বিবিআইএন এর কথা শুনেছি, এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে, আমি প্রায় 20 বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি, ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব, হিমালয়ের কাছে যাব। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাব, এটা আমার খুব ইচ্ছা। কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে, আমাদের এই অঞ্চলের উন্নয়নের কল্যাণে। এই কাজটা কতদূর এগিয়েছে? কিন্তু এখন তো যাওয়া যায় তো। কিন্তু সে তাও না না, যাচ্ছে, অনেকে যায়। ইজি প্রসেস না, ইজি প্রসেস না এটা। সার্বজনীনভাবে ইজি করা যায় কিনা বা কত দূরে সেইটা একটু। আর একটা হচ্ছে যে আপনি জানেন কিনা, সেটা তো লাগবে, কিন্তু যাওয়া যায়, যাচ্ছে তো, অনেক টুরিস্ট যাচ্ছে। আর একটা জিনিস আপনি জানেন কিনা, ইউকে সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটা রায় দিয়েছে। সেই রায়ে এসে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে, আপনি জানেন যে আমি আপনাকে কপিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, সেই ব্যাপারে তার এই যে ঘটনাটা ঘটেছে, যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি একটা গ্লোবাল এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। এই বিষয়টা সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে দেখছেন? না, ওইটা নিয়ে অলরেডি কথা হয়েছে, আইনমন্ত্রীর সাথেও কথা হয়েছে, এবং সেটা নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। এটা ইতিমধ্যে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আর বিবিআইএন আমরা করেছি, এখন কিন্তু যাওয়া যায়, যেতে খুব একটা সমস্যা হয় না, অনেকেই কিন্তু যাতায়াত করে। মাননীয় প্রধানমন্ত্রী, ব্যাংক গ্যারান্টি দিতে হয়, সেটা খুব ডিফিকাল্ট প্রসেস। না, ব্যাংক গ্যারান্টি কিসের ব্যাংক গ্যারান্টি? কিসের ব্যাংক গ্যারান্টি? গাড়িটা নিতে গেলে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন না, গাড়িটা আবার ফেরত আনবেন, এইটুকু গ্যারান্টি, এত কিছু না। এটা তো খুব স্বাভাবিক। না, এটা পৃথিবীর বহু দেশে আছে। আমি যখন ইটালিতে ছিলাম, পাশে যুগোস্লাভিয়া, প্রতি সপ্তাহে একদিন করে যে কোনো লোক যুগোস্লাভিয়া থেকেও বাংলাদেশে আসতে, মানে ইটালি আসতে পারতো, ইটালি থেকেও যেতে পারতো। এমনকি ওরা আসতো এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনতে, আর ইটালির টিএস থেকে ওখানে যেত, তারা ওই মাংস, মদ, সবজি, ফল এগুলি নিয়ে আসতো, এবং তার একটা লিমিট করা ছিল যে একটা পরিবার এত পরিমাণ আনতে পারবে। এটা একদম ওদের ওপেন ছিল, আপনি সপ্তাহে একদিন যাবেন, বাজার করে নিয়ে আসবেন। তা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সেরকম সব ব্যবস্থা থাকা উচিত, তাতে দুই দিকেই আমাদের লাভ হবে। অবশ্য আমরা বর্ডার হাট করব, এখানে আরেকটা কথা বলা হয়নি, আমরা আরও 7টা বর্ডার হাট করব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং সেগুলি জায়গা এবং এই আমরা মানে খোঁজ নিয়ে তারপর করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ইউএনপি সংবাদ সংস্থার পক্ষ থেকে বলছি। আমার নাম নাহার খান। আমার একটি প্রশ্ন আজকে, ভারত সফরকালীন প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বিরোধ নেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ কি সৌজন্যমূলক ছিল, না আপনাদের দুজনের মধ্যে অর্থপূর্ণ কোনো আলাপ আলোচনা হয়েছে? ধন্যবাদ। সোনিয়া গান্ধী। আমি তো বললাম, আমার সঙ্গে ভারতের প্রত্যেক দল সকলের সঙ্গে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর বিশেষ করে সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়ে, বা প্রণববাবু তার ছেলে মেয়ে, আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। কাজী ইন্দিরা গান্ধীর পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক বন্ধন আছে, সেটা সকল রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে। কাজে এটা নিয়ে আমার মনে হয় এত চিন্তা করার কিছু নেই। সবাইকে ধন্যবাদ, আমার শেষ করে দিই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা ছোট প্রশ্ন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকের মতো প্রেস কনফারেন্স এখানে শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি অনুমতি দিলে অনুষ্ঠান শেষ করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সবাইকে খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা